দূরের কড়াই গাছের সরু ডালটায় একটা শালিক এসে বসেছে। ভীষণ ক্লান্ত লাগছে দেখতে, যেন একচোট আকাশ বাতাস তোলপাড় করে মাত্র একটু জিরোলো। সেদিকে উদাস মনে কিছুক্ষণ চেয়ে চেয়ে চোখ সরিয়ে আনলেন শওকত। শরীর গুছিয়ে বসলেন বারান্দার রকিং চেয়ারটায়। অন্য সময় এখানে বসলে মুক্ত বাতাসে মেজাজ ফুরফুরে হয়ে যায়, কিন্তু আজ মন মস্তিষ্কে তেমন প্রভাব পড়ল না, বরং বুক থেকে ছিটকে বেরোলো বিদীর্ণ দীর্ঘশ্বাসের ঝুলি। আজকাল সব কেমন পানসে লাগে, বিষাদ বিশ্রী। চারপাশে যেন শুধুই মরীচিকা। কারো সাথে কথা বলার ইচ্ছে করে না, নিজের আপনজনদের সামনেও 2 সেকেন্ড বসতে। অফিসে যাচ্ছেন না প্রায় মাস দুয়েক গড়াবে। সবাই ভাবছে শরীরের অসুস্থতা, কিন্তু শওকত যে কারো মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। বোঝাবেন কাকে? খেতে নামেন না ছুতো দিয়ে। নিজেকে নিজের কাছে তুচ্ছ লাগে, অনেক বড় পাপী মনে হয়। ভুলে ভুলে তার জীবনটা যেন বিষাক্ত কাঁটা হয়ে গেছে। ডানে বামে যেদিকেই ফিরছেন বীভৎস রকম খোঁচা লাগছে গায়ে। অদৃশ্য আঘাত আর রক্তে কেবল বিধ্বস্ত তিনি। বিশেষ করে স্বার্থ ওই ছেলেটার সাথে চোখ মেলাতে গেলে শওকতের নিঃশ্বাস থেমে আসে। আর তুষি মেয়েটা তো জানেই না, ও যাকে বাবার মতো ভালোবাসলো, সম্মান দিল, সে আসলে সেসবের যোগ্যই নয়। শওকত হাতের বইটায় মন দিতে পারলেন না, বন্ধ করে রেখে দিলেন পাশে। বিষণ্ণ চিত্তে রকিং চেয়ারে মাথা রেখে চোখ দুটো বুঝলেন। এর মাঝেই দরজায় কেউ এসে দাঁড়ালো। রিনরিনে স্বরে বলল, আসবো? শওকত ফিরে চাইলেন। ওখানে বসে পরিষ্কার দেখা গেল দোরগোড়া। তুষি এসেছে। অমনি চট করে সোজা হলেন ভদ্রলোক। মুখটা নেতিয়ে গেলেও টেনে টেনে হেসে বললেন, আয়। তুষি নাস্তার প্লেট নিয়ে এসেছে। শওকত চেয়ার ছেড়ে উঠলেন। আপ্রাণ চেষ্টা করলেন চেহারা হাসি হাসি রাখার। ঘরে এসে বললেন, আজ হঠাৎ তুই নাস্তা আনলি? এমনি। তুষির চোখ নিষ্প্রভ, কণ্ঠেও স্ফূর্তি নেই। শওকতের মনে হলো এই চাহনি স্বার্থের মতো গম্ভীর, একরোখা। সহসা মাথা নুইয়ে নিলেন তিনি। গলা ঝেড়ে বললেন, আচ্ছা রেখে যা, মাত্র ওষুধ খেলাম, 10 মিনিট পরে খাই। তুষি ট্রেটা টেবিলে রাখলো ঠিকই, তবে গেল না। চুপচাপ চেয়ে রইল চাচার দিকে। শওকত চোখ নুইয়েই টের পেলেন মেয়েটা তাকে দেখছে। তাকালেন তিনি। মৃগ নয়নের শীতলতা আর মনের মাঝে অজস্র ভয়ে গায়ের লোমও যেন দাঁড়িয়ে যেতে চাইল। ঠোঁটে হাসি রেখে শুধালেন, এভাবে কি দেখছিস? তুষি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনার খারাপ লাগে না বাবা? এতগুলো মানুষ আপনার জন্য ভালো নেই, সুখে নেই, এ নিয়ে অনুশোচনা হয় না কখনো? শওকতের মুখের রক্ত সরে গেল। থমকালো অস্থির চাহনি। স্তম্ভিত শুধালেন, স্বার্থ তোকে সব বলে দিয়েছে? তুষি কিছু বলল না, তবে বুঝে নিলেন তিনি। পরপরই মাথা নুইয়ে হাসলেন। ফোঁস করে শ্বাস ফেলে বললেন, যাক, এত বছরে মনের কথা বলার জন্য আমার ছেলেটা কাউকে অন্তত পেল। তুষি শক্ত কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর এটা নয়। কথাটুকু ছুটে যাওয়ার ঠিক 2 সেকেন্ড পরেই ডিভানে ধপ করে বসে পড়লেন শওকত। নেতিয়ে যাওয়া দেহটা দেখে মনে হলো আকাশ থেকে একটা দুর্বল বস্তু ছুঁড়ে ফেলা হয়েছে। পরপরই ঝরঝর করে কেঁদে উঠলেন তিনি। তুষি চমকে গেল, থমকালো, চেয়ে রইল হাঁ করে। শওকত নিঃশব্দে কাঁদলেন কিছুক্ষণ। দুহাতে চোখের পানি মুছে আস্তে ধীরে তাকালেন, বললেন, আমার কাছে একটু বসবি? তুষি বুঝল না ওর কি করা উচিত। রাতের বেলা স্বার্থের ওই কান্না, ওই আর্তনাদের ঘৃণায় মুখ ফেরানো, নাকি সব ভুলে শুধু এক বাবার ডাকে গিয়ে পাশে বসা। মাথা স্বার্থের কথা বললেও মন বাবার কথাই ভাবল। ধীরুজ পায়ে গিয়ে শওকতের পায়ের কাছে বসল মেয়েটা। ভদ্রলোকের চোখ পাপোশের গায়ে। কিছুক্ষণ চুপ করে সেখানে চেয়ে রইলেন। তারপর থেমে থেমে বললেন, আমাদের গোটা বংশে আমি প্রথম আর্মিতে যাওয়ায় সবাই একরকম আমাকে মাথায় তুলে রাখত। ভালো পারফরমেন্সের কারণে র্যাঙ্কও বাড়ছিল সেখানে। হঠাৎ আব্বা জানালেন আমার জন্য মেয়ে ঠিক করেছেন। আমি আব্বার মুখে মুখে কখনো কথা বলিনি। চুপচাপ এসে বিয়ে করলেও তনিমার প্রতি আমার মুগ্ধতা ছিল না। সেজন্য নীরব জেদ পুষে বিয়েতে কলিগদের কাউকে বলা তো দূর, বিয়ের কথাই বেমালুম চেপে গেলাম আমি।
আব্বা আম্মা আমাকে আর ওকে এখানে তুলে দিয়ে গেলেন। তনিমা ভর্তি হলো এখানকার কলেজে, আমাদের সংসার শুরু হলো। কিন্তু মফস্বলের লাজুক মেয়েটাকে মন থেকে মানতে সময় লাগছিল আমার। আর সেটা বাড়লো আমি যখন জেসমিনকে প্রথম একটা পার্টিতে দেখি। সার্থর বয়স তখন 8। যখন আমাদের প্রথম কথা শুরু হয়। জেসমিন সুন্দরী, শিক্ষিতা, আধুনিক নারী, ঠিক যেমনটা আমি চাই। বাড়ি এসে যখনই তনিমাকে দেখতাম, না চাইতেও মনের মধ্যে জেসমিনের সাথে তুলনা চলে আসতো। মুখে গায়ে রান্নার মশলা মেখে ছেলেদের পেছনে ছোটাছুটি করা তনিমা, আর সেখানে পারফিউমের গন্ধে ডুবে থাকা জেসমিন। আমি নিজের দোষে ওর ওপর ঝুঁকলাম। তবে তনিমার প্রতি আমার একটু চাপা রাগও ছিল। আমি এত তাড়াতাড়ি সন্তান নিতে চাইনি। সেখানে বছরের মাথায় সায়ন, স্বার্থ, আবার 2 বছরের মাথায় অয়ন আসা। কিন্তু একটা কথা সত্যি, স্বামী হিসেবে যাই হই, বাবা হিসেবে আমি খারাপ হতে পারিনি। স্ত্রীর প্রতি আমার অনুভূতি যেমন তেমন হলেও ছেলেগুলোর জন্যে পাগল ছিলাম খুব। ওরা সারাক্ষণ বাবা বাবা করতো। কাজের মধ্যেও ফোন করে করে মাথা খেয়ে ফেলতো, বাবা এটা আনবে ওটা আনবে। স্বার্থকে খুব বকতাম, কথা শুনতো না। সারাক্ষণ ক্রিকেট ছোটাছুটি, তাই বাড়ি এলে ও দূরে দূরে থাকতো। তবে সায়ন অয়ন সবসময় পারলে আমার বুকে ঢুকে যায়। ওদিকে জেসমিনের সাথে আমার সম্পর্ক গাঢ় হচ্ছিল। যত দিন যাচ্ছে আমি অস্থির হয়ে পড়ছিলাম। তনিমাকে ছেড়ে দিলেও ছেলেদের ছাড়া আমার চলবে না, কিন্তু জেসমিনকে বলবো কি করে? ওর কাছে আমি এক অবিবাহিত পুরুষ, যে চাকরির জন্য এখনো বিয়ের কথা ভাবেনি। অনেক দোটানা পার করে একদিন সাহস করে জানালাম আমার 3টে ছেলে আছে। ছোটটা হওয়ার সময় স্ত্রী মারা যায়। জেসমিন প্রথমে দুঃখ পেল, পরে আর মনে রাখেনি। সহাস্যে বলেছিল, ওরা তাহলে এখন আমারও ছেলে। এদিকে আমি শুধু ছুতো খুঁজছিলাম তনিমাকে ছেড়ে দেয়ার, কিন্তু ও এত পতিব্রতা স্ত্রী আমাকে কোনো সুযোগই দিচ্ছিল না। তাই একদিন ইচ্ছে করে ওর সামনে জেসমিনের সাথে ফোনে কথা বললাম, যাতে ওর সন্দেহ হয়। হলো, ও সব ধরে ফেললো। ব্যাস, তুমুল ঝগড়া শুরু হলো আমাদের। আমি ইচ্ছে করে নাটকে ভাঙাচোরা করলাম, যেন এখান থেকে গেলেই বাঁচি, গিয়ে ডিভোর্স নোটিশ পাঠাবো, তারপর কোর্টে লড়বো ছেলেদের কাস্টাডি নিয়ে। তনিমা যা নরম, ও আমার সাথে পেরে উঠবে না, শিওর ছিলাম এটুকু। নিজের স্বার্থসিদ্ধির জন্য এতটা মরিয়া ছিলাম। সেদিন সায়নের অসুস্থতার কথা আমার মাথাতেই ছিল না। বাড়ি থেকে বেরোনোর সময় পা ধরে তনিমা খুব মিনতি করেছিল। আমি তো আমি একটা শয়তান, পাষণ্ডের মতো লাথি মেরে এক ঝটকায় ফেলে চলে গেলাম। মাঝরাতে ওর কল এলো। আমি তখন জেসমিনের সাথে। ভাবলাম মাফ চাইতে কল দিচ্ছে, ঘ্যান ঘ্যান শুনবো না দেখে লাইন কেটে ফোন বন্ধ করে দিলাম। কিন্তু যখন সাইফুল জানালো সায়ন আর নেই, আমার পৃথিবী ভেঙে গুড়িয়ে গেল মাটিতে। সাইফুল সেদিন প্রথম আমাকে খুব খারাপ খারাপ কথা শোনালো। বলল, চরিত্রহীন বাবা থাকলে সন্তানদের কপাল এরকমই হয়। ওই কথাটা বিষের মতো গায়ে লাগলো আমার। আমার ছোট্ট ভাই যে কখনো মাথা উঁচু করে কথা বলেনি, তার মুখে এসব। এমন কি যে আব্বা আমাকে তুমি ছাড়া কখনো তুই বলেনি, সে আমাকে সেদিন ধাক্কা মেরে বললেন, তুই আমার ছেলে না। আম্মা বললেন, যে ইচ্ছে করে নিজের এত সুন্দর সংসারটাকে নষ্ট করে দেয়, অমন ছেলে আমি পেটে ধরতেই পারি না। আর তার চাইতেও বড় ধ্বংস ছিল আমার সায়নের লাশ। ও দেখতে স্বার্থর মতোই রাজপুত্র ছিল জানিস। ওদের মুখের গড়ন প্রায় এক, শুধু স্বার্থের থেকে ও একটু খাটো। অথচ ওই দিন কেমন ফ্যাকাশে, ঠোঁটটা নীল, নাকের ডগায় রক্ত নিয়ে কাফনে মোড়া অবস্থায় খাটিয়ায় পড়েছিল ছেলেটা। আমার বাউন্ডুলে বাড়ি মাতানোর স্বার্থ পাথর হয়ে বসেছিল। বাড়ি ঢোকা মাত্রই বাঘের মতো তেড়ে এলো আমার দিকে, বলল, আমি ওর বাবা না। আর তনিমা, ও তো নিজের মাঝেই ছিল না তখন। আব্বা আমাকে খাটিয়ে ধরতে দিলেন না, বলেছিলেন, তুই অপবিত্র, তুই সর। সবার সাথে মাটিও দিতে দেয়নি। যখন কবর ফাঁকা হলো, তখন এক মুঠো মাটি দিতে পারলাম। এই সব কিছু আমাকে নির্মমভাবে ভেঙে চুরে শেষ করে দিল। সায়নের কবরে মাটি দেওয়ার সময় কাটায় কাটায় উপলব্ধি করলাম আমার ভুল, আমার পাপ, আমার অন্যায়। ওই দিন আকাশ বাতাস ভেঙে কেঁদেছিলাম আমি। হাহাকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। তনিমা তো আমাকে কোনোদিন অসুখী রাখেনি, উঁচু স্বরে কথাও বলেনি কখনো। ও যখন ইন্টারমিডিয়েটের ফাইনালে বসবে, তখন ও প্রথম কনসিভ করে।
আমি শুনেই বলেছিলাম বাচ্চা রাখতে হবে না, পড়াশোনা করো, কিন্তু ও তা করেনি, পড়া ছেড়ে দিল। তারপর নিজের পুরোটা বিলিয়ে দিল আমার সংসারে। আমি কতক্ষণই বা থাকতাম এখানে? পুরোটা সময় একা হাতে 3টি ছেলেকে বড় করেছে ও, আর আমি ওকে কি দিলাম? প্রতারণা, বিশ্বাসঘাতকতা। সেই দিন সায়নের কবর ছুঁয়ে শপথ নিলাম, যা করেছি করেছি, একজনকে হারিয়েছি, ব্যাস, আর না। সব ছেড়ে এবার নতুন করে বাঁচবো, সংসারে মন দেব, ভালো বাবা হওয়ার সাথে ভালো স্বামী হব এবার। গোরস্থান থেকে বেরিয়ে জেসমিনকে ফোন করলাম, বললাম আমাকে ভুলে যেতে, সব সত্যি স্বীকার করে ক্ষমাও চাইলাম, কিন্তু জেসমিন ব্যাপারটা মেনে নিতে পারলো না। ওই সময় কিছু না বললেও পরদিন জানালো ও 1.5 মাসের অন্তঃসত্ত্বা। আমি ধরেই নিলাম কথাটা মিথ্যে, হয়তোবা আমাকে ফেরানোর জন্য মিথ্যে বলছিল। রাগারাগি করে বলে দিলাম, বাচ্চা থাকলে নষ্ট করে ফেলো, তাও আমাকে জ্বালিও না। তুষি প্রশ্ন করলো মাঝপথে, আর যদি জানতেন কথাটা সত্যি ছিল তাহলে কি করতেন? ওনাকে বিয়ে করে বড়মাকে ছেড়ে দিতেন? শওকত থম ধরে রইলেন দুপল, শেষে বললেন, জানি না কি করতাম, বড় জোর সন্তানের দায়িত্ব নিতাম হয়তো, কিন্তু জেসমিনকে মেনে নেওয়া আর সম্ভব ছিল না। আমার কাছে দুটো অপশন ছিল, হয় ও, না হয় আমার সংসার, আর আমি আমার ছেলেদের ছাড়ার কথা ভাবতেও পারি না। তবে ওই বাচ্চাটা আমার জন্য নষ্ট হয়নি, হয়েছিল ওর কারণে। ও আধুনিক, ড্রিঙ্ক করতো প্রায়শই। খবর নিয়ে জানতে পেরেছিলাম মদ খেয়ে আমার ওপর জেদ মেটাতে অনেকগুলো স্লিপিং পিলস খেয়েছিল। হাসপাতালেও ছিল 2 দিন। বাচ্চাটা তাতেই নষ্ট হয়েছে, আর সেই রাগ পুষিয়ে নিতে ও বেছে নিয়েছিল সাইফুলকে। একটু থামলেন শওকত, দম নিয়ে বললেন, জেসমিনকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু আমার ছেলেদের ভালোবাসতাম তার চেয়েও 1000 গুণ বেশি। সায়নের পর আর কাউকে হারাতে চাইনি দেখে তনিমাকে নিয়ে বাকি জীবন কাটানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি। একজন ভালো স্বামী হয়ে পাশে থাকার চেষ্টা করলাম ওর, কিন্তু জেসমিন এত সহজে চুপ করলো না। সাইফুল যে ওকে ফোনে গালাগাল দিয়েছে আমি জানতাম না। একে আমার ওপর ক্ষিপ্ত, তার ওপর ওর গালাগালি, আবার সাথে সবে একটা বাচ্চা হারিয়ে ও প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। আয়াকে দিয়ে তোকে চুরি করালো, সুপারি দিয়ে তোকে মারতে পাঠালো, আর এই সবটা যখন আমাকে ফোন করে বলল, আমি একটা লাশের মতো নিস্তব্ধ হয়ে পড়লাম। মাথায় আকাশ ধসে পড়লো আমার। বুঝতে পারছিলাম না কি করব, বাড়িতে বলবো কি করে। তনিমা সবে ছেলে হারানোর ট্রমা থেকে উঠেছে, স্বার্থ তো আমার ধারে কাছেই আসছিল না। বাবাও ঠিক করে কথা বলতেন না। সাইফুল, রেহনুমা, ওরা তো সব জানলে থুতু দেবে আমাকে, তখন আমার সব শেষ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব। তাই স্বার্থপরের মতো পুরো সত্যিটা গিলে ফেললাম। ভাবলাম বাচ্চাটা তো মরেই গেছে, ও তো আর ফিরবে না, তাহলে চুপ করে থাকলে ক্ষতি কিসের? কিন্তু জেসমিনের ওপর থেকে আমার রাগ গেল না। ওর শত্রুতা আমার সাথে, বোঝাপড়াটাও আমার সাথেই করত, কিন্তু ও একটা নিষ্পাপ বাচ্চাকে টেনে আনলো মাঝে। জেসমিনের বাবা মায়ের সেপারেশন চলছিল, ওর বাবা বিদেশে থাকতেন, ও ওখানে পড়তো, একাই থাকতো ফ্ল্যাটে। ভাবলাম বাড়ির ঝামেলা মিটলে ওর একটা বিহিত করব, কিন্তু তার আগেই খবর পেলাম ও আত্মহত্যা করেছে। অথচ আমার কথা কোথাও লিখে যায়নি, একটা ছোট্ট চিরকুটে শুধু লিখেছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ব্যাপারটা আমাকে পুরো ঘেঁটে দিল। অনুশোচনার আগুনে দাউ দাউ করে পুড়ে গেলাম আমি। মাথাটা ফাঁকা ফাঁকা লাগতো, বুক ভার হয়ে আসতো, ছটফট করতাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিতাম না। আর তার কিছুদিন পরেই স্বার্থ সব জেনে গেল। আমি ভয় পেলাম এবার সবাইকে বলে দেবে ও। অথচ আমার ওইটুকু ছেলে কি ভেবে যেন আর কাউকে কিচ্ছু বলল না। উল্টে আমার সাথে ওর যোজন যোজন দূরত্ব তৈরি হলো। আমার সাথে কথা বলা তো দূর, আমার টাকায় পড়বে না দেখে লেখাপড়াই ছেড়ে দিল। সবাই ভেবেছিল ভাইয়ের মৃত্যুর জন্য রাগ করে এমন করছে। সাইফুল ধরে বেঁধে নিজের টাকায় ফিস জমা করে ওকে এক্সামে বসালো। বলল, আচ্ছা, বাবার টাকায় না পড়লেও আমার টাকায় তো পড়বি, তাহলে তাই পড়। কিন্তু আমি জানতাম ওর এত ঘৃণার উৎস কোথায়। দিনের পর দিন ওর ওই অবজ্ঞা, ওই নীরব ঘৃণায় আমি
অঙ্গার হতে থাকি। প্রতি প্রহর জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাই। এপাশ ফিরলে দেখি রেহেনুমা ওর মেয়ের জন্য কাঁদছে, ওপাশ ফিরলে দেখি তনিমা কাঁদছে সায়নের শোকে। সামনে তাকালে ভাইয়ের ছলছল চোখ দেখি, পিছু ফিরলে দেখি স্বার্থর উগরে দেয়া বিদ্বেষ। আমি দিশাহারা হয়ে পড়লাম, মরে যাচ্ছিলাম ভেতর ভেতর। তুষি, মানুষের জীবনের সব থেকে ভয়ানক জিনিস কি জানিস? তার বিবেক। ও না একটা বিষধর সাপ পোষে, যার দংশনের বিষ এত তীব্র, এত মারাত্মক, ও একবার কামড়াতে শুরু করলে আর নিস্তার দেয় না। ছোবল দিতে দিতে তোর গায়ের চামড়া অবধি ঝলসে দেয়। আমার সাথেও ঠিক তাই হচ্ছে। দিনের পর দিন গুমড়ে ওঠা ব্যথায় আমি ক্ষয় হয়ে যাচ্ছি। জেসমিন আমার জন্যে মরেছে, সায়নও আমার ভুলের শাস্তি পেল, তনিমা, স্বার্থ, রেহনুমা, সাইফুল, এমনকি তুইও আমার জন্য ভুগেছিস। কত পাপী আমি! নিজেকে মেরে ফেলা ছাড়া এই পাপের কি ক্ষমা আছে? বিশ্বাস কর, আমি খুব ক্লান্ত, বিধ্বস্ত। আর পারছি না আমি, আর না। শওকত ছোট্ট বাচ্চাদের মতো শরীর ভেঙে চুরে কাঁদছেন। তুষির সব রাগ গলে জল হয়ে গেল, চোখের পানি নেমে এলো গালে। সন্তান কাঁদলে মায়েরা যেমন করে, ঠিক তেমন করে ভদ্রলোকের গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা শান্ত হন, কাঁদবেন না। আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝে তওবা করলে আল্লাহও ক্ষমা করে দেন, সেখানে মানুষ আপনাকে ক্ষমা করবে না? শওকত কাঁদতে কাঁদতে বললেন, না রে মা, আমার এত জঘন্য পাপের বোধহয় ক্ষমা পাওয়া হবে না। তুষি, তুই বরং আমাকে মেরে ফেল। আমার নিজেকে খুব ঘেন্না লাগে, খুব অসহ্য লাগে আমাকে। মৃত্যু যদি সমাধান হতো তাহলে তো আয়ু বলে কোনো কথাই থাকতো না। বাবা, আমি আপনাকে বলছি, আপনি যেভাবে অনুতপ্ত, আপনার চোখে আমি যে অনুশোচনা দেখেছি, এর একটুখানি দেখলেও আপনার ছেলে আপনাকে ক্ষমা করে দেবে। শওকত মুখ তুলে চাইলেন, ও তোকে বলেছে এ কথা? তুষি চিবুক নামিয়ে মাথা নাড়ল দুপাশে। ভদ্রলোক নীরব শেষে বললেন, আমি জানি ও আমাকে কখনো মাফ করবে না, আর কখনো বাবা বলে ডাকবে না আমাকে। এই সব বলেছে, তাই না? না, তা বলেনি, শুধু বুঝিয়েছেন উনি আপনাকে এখনো খুব ভালোবাসেন। সত্যি? আপনি চান না ওনার সাথে আবার সেই আগের মতো হতে? শওকতের কণ্ঠে উদ্বেগ। বললেন, চাই তো, খুব চাই, অনেক ইচ্ছে করে ওকে একটু জড়িয়ে ধরবো, কপালে চুমু খাবো, গর্ব করে বলবো আমার ছেলে। কিন্তু আচ্ছা তুষি, তুই একটু ওকে বলবি আমাকে ক্ষমা করে দিতে? একটু বোঝাবি যে আমি আমি শওকত আর বলতে পারলেন না, কাঁদলেন ঝর্ণার মতো। তুষি চুপচাপ সেই কান্না দেখলো, নিজের চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আমি বললে কি উনি শুনবেন? যার কাছে গোটা আমারই কোনো গুরুত্ব নেই, তার কাছে আমার কথার গুরুত্ব আদৌ থাকবে? নাস্তার টেবিল আজ জমজমাট। খেতে খেতে সবার বিস্তর গল্প চলছে। নাসির আর সাইফুলের বয়স কাছাকাছি, তাই একসাথে হলেই খুব জমে যায়। আজ জয়নবও এসে ভিড়েছেন। বাড়িতে আজ গতানুগতিক পরোটা ছাপিয়ে গরম গরম লুচি আর আলুর দম তৈরি হয়েছে। আইরিন হাই তুলতে তুলতে এসে বসল। বৃদ্ধা শুধালেন, তোমার মা ওঠেনি? না। নাসির বললেন, ওর চিন্তা করবেন না আম্মা, ও 12টার আগে উঠবে না। তনিমা হাসলেন, জার্নি করে এসেছে, ঘুমাক, ক্লান্ত বোধ হয়। অয়ন পটাপট কতগুলো লুচি শেষ করে ফেললো। চিবোতে চিবোতে বলল, ছোট মা, ইউ আর অ্যামেজিং। আলুর দমটা এত জোশ হয় তোমার? রেহনুমা গদগদ কণ্ঠে বললেন, আর একটু দেই? দুজনের এত খাতির যত্ন দেখে ইউষা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন ভাই ওকে ভালোবাসে না, আবার তুষিও ওনাকে ভালোবাসে না। সব দিক থেকে লস তাহলে ওনারই হলো। সাথে মিস করে ফেললো মায়ের হাতের জামাই আদর। একজন ডাক্তার মানুষ এত বোকা, এমন আহাম্মক হয়? যেটা খুব সহজে পাওয়া যেত সেটা ফেলে অন্য থালায় মুখ দিতে চায়। অসহ্য। তিতি বিরক্ত ইউষা মাথা নুয়ে অয়নের উদ্দেশ্যে ভেঙচি কাটলো একটা। তখনই শব্দ তুলে ওপর থেকে নেমে এলো স্বার্থ। চুপচাপ এসে চেয়ার টেনে বসলো। তনিমা বেশ অবাক হলেন। এক পল মুখ দেখলেন রেহনুমা, জিজ্ঞেস করলেন, তুই নাস্তা করবি? স্বার্থ উপর করা প্লেটটা সোজা করে নিজের সামনে রাখলো। বলল খুব গাম্ভীর্যের সাথে, না হলে এসে বসেছি কেন? তনিমা আর কথা বাড়ালেন না। মনটা কাল রাত থেকে ভালো নেই। ছোট বারবার জানতে চাইছে স্বার্থ কি বলল। কাল
কাজের ছুতো দিয়ে বারবার কথা এড়িয়ে যাচ্ছেন তিনি। এছাড়া আর কি জবাব দেবেন? বেচারি কত আশা করে বসে আছে সার্থকে পাকাপোক্তভাবে নিজের মেয়ের জামাই বানাবে। ইস, খুব কষ্ট পাবে শুনলে। তনিমা চুপচাপ ছেলের থালায় খাবার বেড়ে দিলেন। সাইফুল বললেন, তোর কি শরীর খারাপ সার্থ? থানায় যাবি না আজ? যাব পরে। এরপর কেউ আর কোনো কথা বলল না। রেহেনুমা কয়েকবার মিন্টুর নাম ধরে ডাকলেন। সে নবাব এখনো খেতে আসেনি। তারপর ডাইনিং টেবিলের ওইটুকু জায়গায় দফায় দফায় চোখাচোখি শুরু হলো। আইরিন বারবার সার্থকে দেখছে। হাফ হাতা টি শার্ট পরলে সার্থভাই ওর চোখে প্রিন্সের মতো। ফর্সা পেশিবহুল বাহু দুটো কি চমৎকার লাগে। এদিকে ইউসা চেষ্টা করেও তার পুরনো অভ্যাস ছাড়তে পারছে না। চোখ জোড়া ঘুরে ফিরে অয়নের মুখে পড়ছে, অথচ সে মানুষ। গলা উঁচিয়ে উঁচিয়ে দেখছে স্টোর রুমের দিকে। শেষে জিজ্ঞেস করেই বসলো, তুষি কোথায় বলতো ইউসা? এখনো আসছে না কেন? তার প্রশ্নে অধৈর্য চিত্তটা স্পষ্ট বোঝা গেল। সার্থ তখন মন দিয়ে খাচ্ছে। হাতটা থামলো একটু। ঠান্ডা চোখ তুলে একবার দেখলো অয়নকে। তার ধ্যান জ্ঞান ওখানে নেই। উৎসুক চোখে ওইদিকেই চেয়ে। ইউসা জানতো এই প্রশ্ন তাকে শুনতে হবে, তৈরিই ছিল। ছোট্ট স্বরে জানালো, চাচ্চুর ঘরে খাবার নিয়ে গিয়েছে ও। একটু সময় বাদেই হন্তদন্ত পায়ে নামলো তুষি। অস্থির তার গতিবেগ। একেবারে এসে তনিমার সামনে দাঁড়ালো। চোখ বড় বড় করে শুধালো, কেক কিভাবে বানাতে হয় বড়মা? তনিমা একটু চমকেছেন। তারপর বিভ্রান্ত নজরে দেখলেন বাকিদের। সবার চোখে প্রশ্ন। অয়ন বলল, কেক দিয়ে কি করবে? আমার মাথায় একটা ব্যাপার এসেছে, ওটা পূরণ করতে হবে। সাইফুল বললেন, তো অর্ডার করে আনি? না না, আমাকেই বানাতে হবে। উফ বাবা, তুমি এসবে ঢুকো না। বড়মা তুমি বলো কিভাবে বানাবো। ইউসা তুমি বানাতে পারো? ইউসা উত্তর দিতে যাচ্ছিল। অধৈর্য মেয়েটা শুনল না। ঘাড় ঝাঁকিয়ে বলল, থাকগে, আমি দেখেছি কিভাবে কি বানাতে হয়। উফ, কত কাজ আমার। তারপর ছুটলো সে। রান্নাঘরে ঢুকলো দ্রুত। ইউসা খাওয়া ছেড়ে তার পিছু পিছু চলল। সবাই একটু একটু অবাক হলেও ভীষণ আশ্চর্য হলো সার্থ। কপাল কুঁচকে চেয়ে রইল তুষির যাওয়ার দিকে। তুষি এখানে আসার পরও দুবার তাকিয়েছিল, অথচ ওই মেয়ে একবারও ওকে দেখল না, একটা বারের জন্যও না। আর চোখে মুখে এত আনন্দ, এত উচ্ছ্বাস কিসের? কিসের এত আয়োজন? তুষি রান্নাঘরে এসে আসমাকে পেয়েছে, চা জাল করছিল। ও এসেই প্রশ্ন করলো, এই তুমি কেক বানাতে পারো? হঠাৎ আওয়াজে মেয়েটা ভরকে গেল। মাথা নাড়ালো জোরে। না। তুষি সূচক শব্দ করে বলল, বেকারিতে কতবার দেখলাম কিন্তু মনেই নেই, কি কি লাগে তাও জানি না। ছোট খালায় বানাইছিল সেই দিন, ময়দা দিতে দেখছি। ভেরি গুড, ময়দা লাগবে তো, কিন্তু কোথায় ময়দা? আসমা ময়দার বয়ম বের করে দিল। তুষি এক খাবলা তুলে রাখলো গামলায়। তারপর বলল, কিন্তু ময়দা তো সাদা, কেক তো দেখতে অন্যরকম হয়। আসমা বলল, হয়, হলুদ রং হয়। তাহলে একটু হলুদ আর একটু মরিচ দিতে হবে। হয়, লাগলে জিরার গুঁড়িও দেবেন, ঘ্রাণ করবে। আরে বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ইউ ইন্টেলিজেন্ট লেডি, ইউ হেল্প মি, ওকে? প্রথম লাইনটুকু ধরেই লাজুক হাসলো আসমা। আমার আব্বায়ও কইতো আমার অনেক বুদ্ধি। আচ্ছা, এবার আমাকে ফটাফট তাহলে মশলাগুলো দাও। আসমা হাতের গতি বাড়ালো। ইউসা এলো তখনই। ব্যস্ত তুষির কোনোই টেনে একেবারে নিয়ে এলো এপাশে। ও চমকে বলল, আরে কি হলো? ইউসা ফিসফিস করে বলল, কি করছো তুমি? সকাল সকাল কেক বানাচ্ছ কেন? কেন, কেক কি বিকেলে বানাতে হয়? উফ, আমি বলতে চাইছি এখন কেকের ভূত মাথায় চেপেছে কেন? তুষি হাসলো, চোখ নাচিয়ে নাচিয়ে বলল, মানুষ সব সময় আনন্দের দিনে কেক কাটে। কাউকে কখনো দুঃখ পেলে কেক কাটতে দেখেছো? না। এমনটা আবার কে করবে? এই যে আমি, দি এক্সক্লুসিভ সেলিব্রিটির তুষি। তুষি তাজ্জব হয়ে বল, মানে আমি আমার কষ্টটাকে সেলিব্রেট করব। ইউসা, গতকাল রাত 12টার পর উনি আমাকে রিজেক্ট করলেন না, তাই আজ দিনের বেলা কেক কাটবো। শুধু আজ না, এরপর প্রতি বছর যখনই এই দিন আসবে প্রতিবার আমি একটা করে কেক কাটবো। তুমি হাতে তালি দেবে আর বলবে, হ্যাপি মন ভাঙা ডে ফর তুষি, বুঝেছো? এখন বিরক্ত করো না, খুব ব্যস্ত আমি। ও
চলে গেল। ইউসা হতভম্ব হয়ে ভাবলো, এ মেয়ে কি পাগল? মন ভাঙার আবার সেলিব্রেশন হয়? তুষি কেক বানাতে গিয়ে বিপাকে পড়েছে, একেবারে কবজি ডুবিয়ে ফেলেছে ময়দায়। আসমাও কিছু বুঝতে পারছে না। রেহনুমা ওর সামনেই সেদিন দুটো কেক বানালো, কিন্তু ওর কিচ্ছু মনে নেই। সে ভদ্রমহিলা রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন তুষির কাণ্ড। মেয়ের হিমশিমে দশা দেখে মনটা উসখুসও করছে, কিন্তু কিছু বললেই যদি রেগে যায়। তুষি তখন মরিচের কৌটায় হাত দিল। ব্যাটারে ঢালতে দেখে রেনুমা আঁতকে বললেন, এই এই কেক বানাতে মরিচ লাগে না? তুষি ফিরল ঘাড় ঘুরিয়ে। মাকে দেখে মুখখানা থমথমে হলো, অথচ একটু থমকে কৌটা আটকে সরিয়ে রাখলো পাশে। এরপর হলুদ নামালো, চামচে তুলে ঝিম মেরে রইল, যেন জানতে চাইছে এটা দেব। রেনুমা হেসে কাছে গিয়ে দাঁড়ালেন, বললেন, হলুদও লাগে না। তুষি ঠোঁট টিপে চুপ করে আছে। উনি বললেন, আমি বানিয়ে দেই। মুখে কিছু না বললেও গামলাটা মায়ের দিকে এগিয়ে দিল তুষি। রেহনুমা খুশিতে ঠোঁট ভরে গেল। ত্রস্ত হাত দিলেন কাজে। মায়ের ওই প্রজ্জ্বল মুখশ্রীতে কিছু পল চেয়ে রইল তুষি। ওর খুব কষ্ট হয় মায়ের থেকে দূরে দূরে থাকতে। ছোট থেকে আল্লাহর কাছে ও যদি কখনো কিছু চাইতো, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল একটা মা। মা কেমন কেমন তাদের শরীরই গন্ধ এখনো সে ঠিক করে জানে না। ভীষণ ইচ্ছে করে জানতে, মায়ের কোলে মুখ গুজে ঘুমাতে, কিন্তু কিছু অভিমান, কিছু রাগ আষ্টে পৃষ্ঠে ঠেসে আছে তাকে। ওরা যে এখনো প্রচন্ড নারাজ মায়ের ওপর। তুষির হঠাৎ মনে পড়ল দাদির কথা। ইস, দাদি তো এখানে একা পড়ে গেছে। নিজের দুঃখে ওর কোনো দিকে খেয়াল নেই। আচ্ছা, তখন খাবার টেবিলে কি ছিল? তুষি চটজলদি রান্নাঘর থেকে বের হয়ে এলো। তখনই হাওয়ার গতিতে ছুটে নিচে নামলো মিন্তু। প্রফুল্ল গলায় চেঁচাতে চেঁচাতে বলল, আমি পাশ করেছি, আমি পাশ করেছি। আব্বু, আম্মু, বড় মা, দিদুন, সবাই মিষ্টি আনাও, আমি পাশ করেছি। নাস্তা শেষে সবাই চা খাচ্ছিল। তাকালো এত চেঁচামেচি শুনে। মিন্টোর মুখে হাসি ধরছে না, যেন মাত্রই একটা শিরোপা জিতে এসেছে। জয়নব গদগদ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসা নাকমুখ কুঁচকে বলল, কিসের আলহামদুলিল্লাহ? এই মে মাসে তোর আবার কি পরীক্ষা গেল যে ভালুকের মতো লাফাচ্ছিস? তুই চুপ কর, তোকে বলেছি। অয়ন বলল, কিন্তু তুই কিসে পাশ করেছিস মিন্তু? এখন তো বছরের মাঝামাঝি, ফাইনাল হলো কবে? আরে ভাইয়া, ফাইনাল না তো, গত সপ্তাহে ক্লাস টেস্ট গেল, ওটাতে পাশ করেছি। সকলের উদ্বেগ নেতিয়ে গেল। ইউসা দুভ্রু উঁচিয়ে বলল, ক্লাস টেস্টে পাশ করে এত লাফালাফি? নাসির হেসে হেসে শুধালেন, তা কত মার্কের মধ্যে কত পেলে? মিন্তু বুক টান টান করে বলল, 100-র মধ্যে 30 পেয়েছি আঙ্কেল। নাসিরুদ্দিন একটা আওয়াজ করে মুখের চা বের করে দিলেন। একটু থমকালেও পরপরই হুহা করে হেসে উঠল সবাই। মিন্তুর মুখটা কালো হয়ে গেল। সাইফুল হতাশ গলায় বললেন, এই মার্ক নিয়ে তুমি আবার মিষ্টির কথা বলছো? তুমি জানো তোমার অয়ন ভাই সবসময় প্রতি সাবজেক্টে 9-এর ঘরে নম্বর পেত? তোমার মেজো ভাইয়া সবসময় লেটার মার্ক পেত। আর ইউসা? তুষি কথা টেনে নিল, থাক না বাবা, ছোট মানুষ, যা পেয়েছে তাই ভালো। এটুকু পেতেও তো কত কষ্ট হয়েছে, তাই না? আমাদের এখন ওকে উৎসাহ দেওয়া উচিত। এভাবে সবাই মিলে বললে ওর তো খারাপ লাগবে। মিন্তু খুশিতে এক লাফে গিয়েই জড়িয়ে ধরলো ওকে, আহ্লাদ নিয়ে বলল, তুষিপু, ইউ আর বেস্ট। ইউসা বলল, এত আদর দিও না তুষি, এটাকে তুমি এখনো ঠিক করে চেনোনি, লাই দিলে মাথায় উঠে নাচবে। মিন্তু অসহ্য হয়ে বলল, এই তুই কি আগের জন্মে ঘোষেটি বেগম ছিলি? আমি নিশ্চয়ই নবাব ছিলাম, এই জন্যই এত জ্বালাচ্ছিস। ইস, নবাবের কি ছিরি! তোর মতো ফেলটু নবাব রাজ্যে থাকলে প্রজারা ঝাঁটা দিয়ে পেটাবে। মিন্তু উত্তর দিতে যাচ্ছিল, জয়নব দুহাত তুলে বললেন, হয়েছে হয়েছে, থামো এবার। সাইফুল, যা মিষ্টি নিয়ে আয়। মোটে ছেলেটা পাশ করতো না, তার চেয়ে 33 পেয়েছে, এই ঢের, যা। সাইফুল গাইগুই করলেন না, শ্বাস ফেলে উঠে এগিয়ে গেলেন টেলিফোনের দিকে। মিন্তু আগ্রহ নিয়ে বাবার পিছু ছুটল। তুষি হাসছিল, উজ্জ্বল চোখ দুটো হঠাৎ বর্তালো স্বার্থের ওপর। চা খাচ্ছে সে, এক হাতে কাপ, অন্য হাতে পত্রিকা। এখানে যা হচ্ছে তাতে আগ্রহ নেই। তুষি মরা চোখে চেয়ে রইল দুপল, জিভে ঠোঁট চুবালো, ঢোক গিলে ভেজালো শুকনো গলা, অথচ এক ফোঁটাও কমলো না তার হাসি। স্বার্থ তাকালো হঠাৎ, দেখলো তুষি অন্যদিকে চেয়ে। ছেলেটা আর বসলো না, কয়েক চুমুকে চা শেষ করে রওনা করলো ঘরে। তখন অয়ন এসে তুষির পাশে দাঁড়ালো, বলল, তুমি জানো তুষি, তুমি খুব লাকি। কেন? মিন্তু কোনোদিন ক্লাস টেস্টে
টেস্টে পাশ করেনি, এই প্রথম। তুষি হেসে ফেলল। চুল ঠিক করতে গিয়ে হাতের আটা একটু লেগে গেল গালে। অয়ন খেয়াল করতেই বলল, তোমার গালে কিছু লেগেছে। তুষি ওই হাত দিয়ে অন্য গাল হাতায়। এবার লাগলো সেখানে। জিজ্ঞেস করলো, এখানে? ব্যাপারটায় মজা পেয়ে অয়ন মাথা নেড়ে হাসে। দুগালে ময়দা মাখা মেয়েটাকে দেখতে দেখতে টিস্যু এগিয়ে দেয়। তুষি হাতে নিয়ে ফের হাসলো। থ্যাংক ইউ। অয়ন বুকে হাত দিয়ে বলল, মাই প্লেজার। তার চকচকে মুখটা থেকে ইউষা চোখ ফিরিয়ে নিল। হঠাৎ নজর পড়ল সিঁড়িতে। স্বার্থ ওপরে উঠতে গিয়েও দাঁড়িয়ে গেছে। কপালের ভাঁজ স্পষ্ট, সরু চোখ জোড়া এদিকেই চেয়ে। ইউষা একবার ওকে দেখলো, একবার তুষিদের। অয়নের সাথে কথা বলতে বলতে হাসছে মেয়েটা। স্বার্থের মুখটা দেখে ইউষার দুঃখ উবে গিয়ে কেন যেন হাসি পেল খুব। চোখ ঘুরিয়ে ভাবলো, কোথাও কি কিছু পুড়ছে? স্বার্থ 2 সেকেন্ড দাঁড়িয়ে ফের হাঁটা ধরলো। ঘরে গিয়ে ধরাম করে আটকালো দরজাটা। থানায় পরে যাবে বললেও খসখসে হাতে কাবার্ড খুলে ইউনিফর্ম বের করলো। বোতাম আটকালো ফোঁস করে। দাঁত চেপে বিড়বিড় করলো, যেই আমি বললাম ভালোবাসি না, অমনি অয়নের সাথে হাসাহাসি শুরু হয়ে গেছে।